শুধু গান নয়, গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন, সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। আমরা এই মুহূর্তে যে গানের ঘরে বসে আছি, আমি নামটা এক্ষুনি বলছি না, সেখান থেকে শুরু হচ্ছে আবার আজকের গানটি। শুধু আজকের নয়, আজ, কাল এবং আগামীকাল। উনি যে গুরু সেটা বলে দিতে হয় না, কিন্তু গুরু হলেও শান্তনুদা একেবারে গুরু গম্ভীর নন, তাই তো? ভুল বললাম? না, চেষ্টা করি না হওয়ার। হ্যাঁ, একদম সাধারণ ছাত্রের মতো, মানে ছাত্রই তো সারা জীবন। আমরা যেন আপনার এই পথটা অনুসরণ করতে পারি। তাহলে একটা আলাপে ছিলাম, আমরা একটু আগে একটা আলাপে ছিলাম, একটা ভোরের রাগের আলাপে ছিলাম। আলাপের পর আপনার সঙ্গীত জীবনের যদি মুখরা বলি, সেই শুরুটা কিভাবে হলো সেটা আমাদের ভীষণভাবে জানা দিচ্ছে। মায়ের সবসময় গান, আমার মা যে গায়িকা ছিলেন, শিল্পী ছিলেন তা নয়, মা স্কুলের শিক্ষিকা ছিলেন। সবসময় গান, মানে মা বাথরুমে গেছেন মানে মানে পুরো টাইমটা একটা রেয়াজ আমি শুনতে পাবো। হ্যাঁ, তারপরে এসে স্কুলের জন্য রেডি হচ্ছেন বা রান্না করছেন, গান হচ্ছে, গেয়ে যাচ্ছেন। এইটা আমাকে মানে একটা নিত্য সঙ্গীর মতো সবসময় আমাকে খুব মানে কোম্পানি দিত, আমার প্রচন্ড ভালো লাগতো সেটা। আর আমার ওপর নির্দেশ ছিল যে রেয়াজ করতে হবে, তো সেইটা খুব একটা যে মানে টাইম ধরে অতটা করতাম তা না। আমি মা যখন ফিরতো সেটা জানি যে কখন ফিরবে, ওই রিক্সার আওয়াজটা মোটামুটি একটা দূর থেকে পাওয়া যেত। সেই সময় আমি একটু মানে রেয়াজটা বেশি বেশি একটুখানি দেখাতাম আর কি, যে অনেক রেয়াজ করছি। সেটা কমই করতাম রেয়াজ, কিন্তু ভালো লাগতো পুরো জিনিসটা, গানের অ্যাম্বিয়েন্সটা মার জন্য। আর বাবা তো বটেই, এবং মামা বাড়ি পাশেই ছিল, মামারা আসতেন সবসময়। এই সেই HMV ফেসটা পপুলার, ওই রেকর্ড প্লেয়ারটা ছিল। হ্যাঁ, আর তাতে আমি একটুখানি একটু গাইছি ছোটবেলায় যেগুলো শুনতাম। অবশ্যই অবশ্যই। মানে শয়ন স্বপন এগুলো চলতো, মানে সব সময় রেকর্ড প্লেয়ার চলছে সবসময়, মানে অন্য কিছু চলছে না। যদি গান কিছু চলে, হয় মা নিজে গাইছেন সবসময়, আর নাহলে রেকর্ড চলছে, আর এইগুলো চলছে। আমি ভাবতাম রেকর্ডটা ঘুরছে তো, আর ওনার সেই কাভারের সেই ছবিটা, সেই সুরমণ্ডল হাতে এরকম করে তাকিয়ে আছেন। কিভাবে উনি কি করেছেন প্র্যাকটিস, রেয়াজ, তখন রেয়াজ নামটা জানতাম না, কিভাবে গান গাওয়া যায়, ওই যে আওয়াজটা, ওইটা প্রচন্ড হন্ট করতে বুঝতে। যদি আমরা ভাবি যে প্রায় মাতৃগর্ভ থেকে শুরু আপনার গান, এটা কি মা চাইতেন তো নিশ্চয়ই। হ্যাঁ,
মানে এটা একটা অদ্ভুত মানে ঐশ্বরিক বিষয় যে, এবং ওইটুকু বয়সেই কি আপনার রাগ সঙ্গীতের সঙ্গে প্রীতি এবং সম্প্রীতি গড়ে উঠলো? সেইটা একেবারেই তাই। তার কারণ হচ্ছে পাশাপাশি দুজনের রেকর্ড প্রচন্ড চলতো। একজন আমির খান সাহেব, গোলাম আলী খান সাহেব একজন মানে রাউন্ড দি ক্লক চলতো রেকর্ড, আর আমির খান সাহেব রেকর্ড চলতো, আর রবি সঙ্গীতের রেকর্ড চলতো। হ্যাঁ, তো এই যে রাগগুলি, এই যে যেরকম আমির খান সাহেবের ললিত শুনতাম সেই সময়, যোগে মোরে ঘর আয়, যোগে মোরে ঘর আয়। আমার ছোটবেলা থেকেই জানি না কিভাবে হতো, আমি না ওই স্বরগুলো দেখতে পেতাম। মানে পরে তো মাস্টারমশাই এসে বাড়িতে শেখাতে শুরু করেছেন, তখন প্রথাগতভাবে শিখেছি। কিন্তু আমি এই যে গারে গামা গারে জানে রে গারা গামা গর গর লাগা জগায় যোগে মোরে ঘর। তো যেরকম ওই গানের একটা অ্যাম্বিয়েন্স ভেতরে, তো তার প্রভাব ফেলতোই। কিন্তু আমি না ওই স্বরগুলোর সঙ্গে এখন ফিরে তাকালে বুঝতে পারি যে ওই স্বরগুলোর সাথে না আমি মানে চলতাম, মানে আমার একটা জার্নি হতো। মানে ওই শিশু মনে মানে ওই ধরনের হ্যাঁ। স্বর, সেটা পুরোপুরি ভাবে তো পারিপার্শ্বিকতার জন্যই অতটা প্রভাব ফেলেছিল। একদমই তাই। যে বাচ্চারা যে বয়সে হয়তো আঁকিবুকি কাটে বা খুব সহজ কোনো গান শুনলে সে বয়সে আমির খান চলছে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনি তো তাদের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছেন। সেটা ঠিক। তারপরে মনে হচ্ছে ছোটবেলায় একটা ঘটনা, যে সেই সময় গোলাম আলী খান সাহেবের মানে বাড়িতে ঠুমরি রেকর্ডটা ছিল, যেটা ওই এদিকে 6টা ঠুমরি ওদিকে 6টা ঠুমরি যে রেকর্ডটা, সেইটা একটা লং প্লেইং রেকর্ড। হ্যাঁ, তাতে ওইটা তো শুনতাম সবসময় যে याद आवत जब उनकी बतिया आज न पालम का करूं सजनी आज न पालम। এই হতো। এইবার সেই বাড়িতে সেই কোন আর টিভি এলো, তা সেই পাল্লা বন্ধ হতো, সেই শাটার, কি সুন্দর লাগতো। আর সেই তাতে প্রথম শুনলাম সন্ধ্যা মুখার্জি, সেই সময় ওনার স্কেলে উনি গিয়েছেন, আসে না প্রিয়তম কি করি সজনী আসে না। তো সেটা আমার মনে আছে, আমাদের যেটা বললাম মামা বাড়ি পাশেই ছিল, মানে 3টে বাড়ি পরেই মামা বাড়ি ছিল। তো বড় দালান ছিল, ওখানে আমি কিতকিত খেলছি বা কি খেলে 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 বেড়াচ্ছি, এই গানটা গাইছিলাম, আসে না প্রিয়তম কি করি সজনী। আর একটা কোণে বসে দিদিমা নয় নাড়ু পাকাচ্ছিলেন, না হলে কিছু একটা, যেরকম দিদিমারা যেরকম করেন বসে বসে কি করতো। আমার মনে আছে এই কথাটা, দিদিমা পাবনাথ ছিলেন। দিদিমা যে অনেক সওয়াল খুব পাকা হয়েছ। এইটা আমার এখন মানে এইটা যে একটা পাকাদের ব্যাপার, হ্যাঁ, এটা যে একটা খুব ছোট একটা হাফ প্যান্ট পরা সে খেলে বেড়াচ্ছে, সেই যে আসে না প্রিয়তম গাওয়ার কথা নয়, এটা আমি তখন রিয়েলাইজ করলাম। প্রেম সম্বন্ধীয় ব্যাপার ও ছোড়া খুব পাকা হয়েছে। পরে মা যখন কলকাতায় আনলেন শেখানোর জন্য, আমরা চাকদার লোক, নদিয়া জেলার চাকদার, তো তার আগে আমাকে বাড়িতে গিয়ে মাস্টারমশাই শিখিয়েছেন। কলকাতা থেকে যেতেন অমলেন্দু পাল, বাড়িতে গিয়ে শেখাতেন, কলকাতা থেকে গিয়ে শেখাতেন। হ্যাঁ, সে কি সুন্দর, সেই সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি, কোনোদিন অন্য পোশাকে তাকে দেখিনি। সেভাবে তিনি কিভাবে যে আসতেন, ট্রেনে করে এসে, রিক্সা করে এসে আসতেন, এবং আমাদের বাড়িতে অন্য বাড়ি থেকেও সবাই আসতো, ওইখানে একসঙ্গে গানের ক্লাস বসতো। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, তার কারণ হচ্ছে আমাদের আমি বসে আছি এবং যারা দেখবেন এই অনুষ্ঠান, প্রত্যেকের পক্ষ থেকে না আপনার মাকে তো অবশ্যই, বাবাকে অবশ্যই, এবং পারিবারিক সমস্ত সদস্যদের না ভীষণভাবে মানে সশ্রদ্ধ একটা প্রণাম জানানো আমাদের উচিত এবং কর্তব্য, যে এইরকম পরিবার ছিল ভাগ্যিস। গান গানটি গান গানটি গান গানটি গান গানটি। এবং দেখুন, আমি ওইটা বলে তারপরে বলছি যে মাস্টারমশাইরা আসতেন, অমলেন্দু পাল আসতেন শেখাতে। তারপরে চাকদাতেই মাস্টারমশাই রয়েছেন, সেটা পরে
আস্তে আস্তে খোঁজ পাওয়া গেল বিশ্বদেব ভট্টাচার্য। ইনি সালামত আলী খান সাহেবের কাছে ইনি 14 বছর থেকে ওখানে সেই পাকিস্তানে থেকে শিখে এসেছিলেন। তার বাড়িতে সেই আমলে পাকিস্তানে চলে যাওয়া সব বাড়িঘর তো ছেড়ে সেখানে থেকে উনি শিখে এসেছেন বিশ্বদেব মাস্টারমশাই। তিনি চাকদারি মানুষ, তিনিও বাড়িতে এসে শেখাতেন। আর তার সেই একটা ওস্তাদ চেহারা ছিল, হ্যাঁ, পান খেতেন আর সে টকটকে ফর্সা চেহারা। হ্যাঁ, তার মেয়ে এখন সবসময় আমাদের সঙ্গে যুক্ত, সবসময় আমার খুব ভালো লাগেছে তাদের ঘরের মেয়ে। তো বলছি যেটা যে উনি অনেক সময় রাতে 9টা সাড়ে 9টার সময় ক্লাস নয় ইনি চলে আসতেন, এসে মাকে বলতেন দিদিমণি রেকর্ডটা চালান তো। তখন সেই সালামত আলী খান সাহেবের গান শুরু হলো, এইসব তখন শুনছি। হ্যাঁ, তো এইসব শুনে 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 আমার একটা ভেতরে একটা মানে একটা ওস্তাদি ওস্তাদি ভাব, হ্যাঁ, সেটা বুঝতাম যে কিন্তু ওই বাতাবরণটা তো হচ্ছে সঙ্গীতে সারাক্ষণ। পরে যখন কলকাতায় মা আনলেন শেখানোর জন্য সুখেন্দু গোস্বামীর কাছে, লেক মার্কেটে সর্দার শঙ্কর, তো মা একদিন ওনাকে বললেন যে আপনি যেগুলো করিয়ে দেন এত সুন্দর, আপনি গুছিয়ে সব তৈরি করে ওকে শিখিয়ে দেন, ও না ওরকম করে করে না, ও বাড়িতে ঠিক আপনারটা ফলো করে ঠিক মানে ওকে সেটা বলুন, ও তো ও কিরকম একটা নিজের মতো করে করে, তাহলে তো ওর হচ্ছে না তো তাহলে সেভাবে। তখন মাস্টারমশাই মাকে বলছেন না না ওর মধ্যে তো একটা বুড়া ওস্তাদ আইছে, হ্যাঁ, ওই বুড়া ওস্তাদ উয়েরে ওরকম করে গাওয়ায়, ওটা নিয়ে তুমি চিন্তা করো না। মানে মাস্টারমশাই কতখানি মানে লিবারালি ব্যাপারটা দেখছেন, যে উনি বলছেন না যে না তাহলে তাহলে তো হবে না, এই স্বরলিপি ধরে তো কিভাবে উনি এ করেছেন। এবং মাস্টারমশাই এতই আমাকে মানে স্বাভাবিকভাবে বাড়তে দিয়েছেন, আমি মাস্টারমশাই জায়গাটা অতটা বুঝতে পারিনি। কিন্তু এই যে গানে পুরোপুরি আসতে চাওয়া, এইখানে একটা বড় ঘটনা হচ্ছে মাস্টারমশাই চলে যাওয়াটা। মাস্টারমশাই চলে গেলেন 83 সালে, 78 থেকে আমি শিখেছি, 83 সালে। আর সেদিন টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, খুব পপুলার ফিল্ম স্টার, তিনি এখনো আছেন, তিনি ইন্ডোর স্টেডিয়ামে এসেছিলেন, নাচ গান হয়েছিল। আমার তো সেটা প্রোগ্রাম দেখতে যাইনি, কিন্তু তারপরে সেটা টিভিতে তার 1 মাস পরে সেটা দেখাচ্ছিল, সেটা আমি দেখবো, সেটা আমার দেখার খুব ইচ্ছে যে বম্বে ফিল্ম স্টার এসছে, নাচ গান। আর মা স্কুল থেকে বেরো, মা চাকদায় যেতেন, তখন আমরা কলকাতায় চলে এসেছি, কলকাতা থেকে মা 3.5 ঘন্টা ওয়ান ওয়ে, দুবার ট্রেন চেঞ্জ করে মা চাকদায় যেতেন। মা চাকদার স্কুলের টিচার ছিলেন, মা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট ন্যাশনাল টিচারের। কিন্তু কলকাতায় আবার ফিরে এসে আবার আমাকে গানের ক্লাসে নিয়ে যাওয়া, ট্রামে করে এ করে সব সেই করে, এসে দেখে আমি তখন রেডি নই। এই কি মাস্টারমশাই তো অপেক্ষা করছেন, তুমি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না, আমি যাবো না, আমি টিভির এটা দেখবো। মা খুব রেগে গেছো, বুঝতে পারছো না যে কি তুমি কোন ভ্যালু তুমি মানে ছেড়ে তুমি এটা দেখার জন্য বসে আছো, হ্যাঁ, তুমি বুঝতে পারছো, চলো। মাসি টানতে টানতে আমি খুব মানে ইচ্ছার বিরুদ্ধে সেদিন গেছিলাম, গিয়ে মাস্টারমশাইকে দেখতে পাইনি। সেদিন সকালে মাস্টারমশাই চলে গেছে, আর বাড়ির সামনে ভিড়, হ্যাঁ, সমস্ত একদম সর্দার শঙ্কর রোড, জনক রোড ভর্তি। তার মাস্টারমশাই দেহটা এলো, আমরা বাইরে দাঁড়িয়েছি, তখন আমি ভেতরে গেলাম, মাস্টারমশাই দেহটা, ওই দেহটা দেখ, যে মাস্টারমশাই এলেন আর তাকে দেখতে পাবো না, তখন আমি প্রথম ভ্যালু বুঝলাম যে কি শিখেছি এতদিন ধরে, এই মানুষটা কি ভালোবাসতো আমাকে। তখন থেকে আমার এইটাই আমার মানে বলতে পারেন মিশন বা যাই, ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল। ঘাড়ি তো ছিল, এমনি শুনতাম মাস্টারমশাই অসহযোগ আন্দোলন করেছেন, জেলে বসে জেল খেটেছেন, জেলে বসে ইতিহাসে MA পাশ করেছেন, তখনকার খুবই সেগুলো উদ্বুদ্ধ করতো আমাকে। কিন্তু এই মাস্টারমশাইয়ের কথা শোনা বা সে অনুযায়ী রেয়াজ করা 2 ঘন্টা 4 ঘন্টা, সেইটা এইটা বলছে আমি হচ্ছে 83 সালে মানে তখন মাধ্যমিক দেবো, তারপরে 84 মাধ্যমিক, কিন্তু সেই সময় ক্লাস 10। কিন্তু মাস্টারমশাই চলে যাওয়াটা ওইটা সাংঘাতিক, যে বুঝলাম যে না কি হারিয়েছি, বা আর যেন এরকম না হারাই। তারপরে গুরুর কাছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে মা নিয়ে এলেন, গুরুমা গুরুজি মানে মীরা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আমি খুব মানে চেষ্টা করেছি আর কি এটাকে এ করে। হ্যাঁ, আর একটা আমার এক্ষেত্রে একটা সেলফ মোটিভেশন আপনার ভিতর কাজ করছে। আরেকটা বলছি, খুব ছোট থেকে আমাদের যে ওপেনিংটা হয়েছে সেটা হচ্ছে পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ আশ্রম। এইটা একটা মানে খুবই মানে একদম ভেতরে ঢুকে গেছে। আর শ্রীমাকে শুধু সচক্ষে দেখতে পাওয়া, দর্শন শুধু তাই নয়, সেটা তো বটেই, ওই সময় ওখানে যারা রয়েছে, নলিকান্ত গুপ্ত, হ্যাঁ, নলিকান্ত সরকার, যাকে হাসির গানের রাজা বলা হয়,
দাদা ঠাকুর গ্রন্থের প্রণেতা, বেতার জগতের সম্পাদক, এবং তার মেয়ে গীতিকা সরকার, বকুল সরকার, এই নামও নজরুলের দেওয়া। হ্যাঁ, তো আমি যেটুকু যা নজরুল গীতি শিখেছি গীতিকাদির কাছে, এবং গীতিকাদি সেগুলো সব শিখেছি নজরুল ইসলামের কাছে। এবং নজরুল কাকা বলতেন, তো বলতেন যে ওরা হচ্ছে আমার রেকর্ডার, 2 কোলে নাকি বসাতেন, বলতেন যে নজরুল কাকা আমাদের 2 কোলে বসেন, মানে ওদের বাড়িতেই নজরুল থাকতেন, কলকাতায় নলিকান্ত সরকার বাড়িতেই থাকতেন। তো হচ্ছে, এই দেখ আমি গান বলে যাচ্ছি, আমি ভুলে গেলে তোরা মনে রাখবি। হ্যাঁ, তো নিশ্চিন্ত, একবার গানটা গেয়ে দিয়েছি মানে ওদের কাছে থাকবে। যার জন্য আমি যে নজরুলের গান শিখেছি সেগুলো যে একদম ফ্রম দি হর্সেস মাউথ, একদম মানে অথেন্টিক সেই সুর, তো সেইটা পেয়েছি। আর পেয়েছি সাহানা দেবীকে। সাহানা দেবীকে পণ্ডিচেরিতে যেভাবে পেয়েছি, উনি আমাকে ওস্তাদ করে ডাকতেন। এবং প্রথম অনুষ্ঠান উনি না অ্যারেঞ্জ করেন পণ্ডিচেরিতে 1975 সালে। সাহানা দেবী মানে খুব বড় সে ফ্রেঞ্চ বাড়ি, হ্যাঁ, সেই পুরো বাড়ি, বিরাট বাড়ি হয়তো, পুরো খালি করে দিয়ে সেই অনুষ্ঠান সাহানা দেবী অ্যারেঞ্জ করেছে। যে অনেকক্ষণ ধরে 2-2.5 ঘন্টা ধরে গান। হ্যাঁ, তখন বুঝলাম যে মানে এনারা গানকে কত ভালোবাসেন, যে একটা বাচ্চার মধ্যে দেখতে পেয়েছেন এই ব্যাপারটা, সেটাকে কতখানি মানে ইম্পর্টেন্স দিচ্ছেন, এটা অদ্ভুত লাগতো। কিন্তু যে সবাই সব কাজ ফেলে, সব কাজ ছেড়ে গান শুনতে চলেছে। এবং কে অ্যারেঞ্জ করেছেন না, সাহানা দেবী, যাকে রবীন্দ্রনাথ বলেছেন যে আমার গানের সৃষ্টি হয়েছে তোমার কণ্ঠের জন্য। এবং সাহানা দেবী পরবর্তীকালে তো ভীষণ ওই হয়ে গেল, সবসময় তার কাছে যাচ্ছি, আর সে আমাকে চিঠি পড়াতে, এ নাও ওই দেখো মানিক চিঠি পাঠিয়েছি, পড়বে? হ্যাঁ, মানে সত্যিটা চিঠি পাঠিয়েছি, শ্রদ্ধেয় ঝুনি পিসিমা বলে, সেই সত্যিটা একদম অন্য সত্যিটা, একদম ঘরেলু ঘরোয়া সমস্ত খবর, এখানকার সব আপডেট দিচ্ছেন পিসিমার কাছে। সে একটা অন্য চিঠি, কিন্তু চিঠির পর চিঠি আমি পড়তাম। তারপরে গজল যা যা শিখেছি সাহানাদির কাছে বসে, সেগুলো হচ্ছে মন্টু বাবুর অরিজিনাল খাতা থেকে। হ্যাঁ, ওটা বলছে যাও ওখানে মন্টুর খাতাটা আছে, ওটা নিয়ে এসো। সেই দিলকুমারের সেই খাতা, তার নোটেশন সমস্ত করা আছে সেখান থেকে। তো এই যে অরিজিনাল যে জায়গাগুলো থেকে পাওয়া, এর একটা প্রথমত অন্য ভ্যালু আছে। আর হচ্ছে যে এদের সংস্পর্শ সান্নিধ্য পাওয়া, এটা অনেক জন্মের